আমি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি। যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে। তাহলে সেই বাংলাদেশে 16 ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে? এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে 16 ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে। যেই দলগুলো তার নিজস্ব আর্টিকেল 70 জিঞ্জিরে বন্দী হয়ে আছে, সেই দলগুলো কিভাবে স্বাধীন সত্তায় বিকশিত হয়ে রাষ্ট্রকে সংস্কার করবে। 71 সালে যুদ্ধ চলাকালীন সরকার, প্রবাসী সরকার অক্টোবর মাসে ভারত সরকারের সাথে একটা 7 দফা গোপন চুক্তি করে। বাংলাদেশ অংশে হচ্ছে প্রবাসী সরকারের নজরুল ইসলাম সাহেব এটা সিগনেচার করেন, ওই সাইডে ভারতের এক সরকারি কর্মকর্তা করেন। সেখানে বলা ছিল যে বাংলাদেশ রাষ্ট্রে কোনো সেনাবাহিনী থাকবে না, আমাদের একটা প্যারামিলিশিয়ারি বাহিনী থাকবে যেটা জয়েন্টলি ভারত কোঅর্ডিনেট করবে। আমার দেশের ডিসিএসপি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ভারত দেবে। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইলে ভারতের সাথে সেটা সমন্বয় করতে হবে। এবং যুদ্ধের পরে কি হয়েছে দেখেন, 16 ডিসেম্বরে, যে কারণে আমি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি আত্মহত্যা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। 16 ডিসেম্বরের পরে কি হয়েছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি যতটুকু পড়াশোনা করেছি, মিলিটারি অফিসার আছেন, নুরুজ্জামান সাহেব এখানে আছেন। যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে। ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তাকে। ন্যূনতম 3টা জেলাতে 3 জন ডিসি কে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে, অলরেডি টেক ওভার করেছে। তাহলে সেই বাংলাদেশে 16 ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে? আলোচনাটা কেন করছি যে আমার স্টেটহুড নাই তো, আমার রাষ্ট্র সত্তাই তো তৈরি হয়নি। এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে 16 ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে। যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয়, ভারতের সেনাপ্রধানের মিটিং এর পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে। হোয়াট ডাজ ইট মিন? আমরা 4 মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম। শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি, বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন, সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 9 মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে, শেখ মুজিব 10ই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে। ফিরতি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলছে, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ, বাট প্লিজ উইথড্র ইউর ফোর্সেস। এবং সে বাধ্য করেছে। ইন্দিরা গান্ধী বোঝানোর জন্য বাংলাদেশে আবার কিন্তু আসছিল মার্চ মাসে, ওয়ার্ড করেন। 72-এর 12ই মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল কুচকাওয়াজ করে ভারতীয় সৈন্য বিদায় করা হয়েছে। এবং এটা ডিপার্চার প্রসেসে এন্ড অফ মার্চ, আর্লি ফার্স্ট এপ্রিল গেছে। তাহলে শেখ মুজিবের একক নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আবার মার্চ এপ্রিলে স্বাধীন হয়েছে। তার সমালোচনা অন্য জায়গায়, সেটা আমরা করবো। তো আমার বিজয় দিবসের ওই জায়গাটা আছে। এই আলোচনাটা কেন জরুরি? আপনি রাষ্ট্রের কোন ইনস্টিটিউশনই ডেভেলপ করেনি। আমরা রাষ্ট্রকে তো রাষ্ট্র বানাইতে চাইনি। বানাইতে চাইলে বাংলাদেশের লিটারেসি হার এখনো 30%, 40% কেন? সরকার বলছে যে আমাদের শিক্ষার হার নাকি 70-80%। কিসের ভিত্তিতে? স্বাক্ষর দিতে পারে এবং টিপসই দিতে পারে এই ভিত্তিতে। তাহলে একটা স্বাধীন রাষ্ট্র তার নাগরিককে নাগরিক আকারে কোথায় বিবেচনা করছে? ওই যে জমিদারি বন্দোবস্ত ছিল, যে দলিল জমা দিয়ে দাদন নিতে হইতো মহাজনের কাছ থেকে, কিসের ভিত্তিতে? একটা টিপসই রাখতো যে আমি টিপসই দিছি, তোমাকে দলিল দিলাম, তুমি আমাকে টাকা দিবা। আমার রাজনৈতিক বন্দোবস্তটা কিন্তু এখনো জমিদারি বন্দোবস্ত আছে। তো জমিদারি বন্দোবস্তে কিন্তু খাজনা তোলার লাঠিয়াল লাগে। 1861 সালের কথা আসছে পুলিশ আইনে। আপনি পার্লামেন্টারি ডিবেট যদি তখন পড়েন, ব্রিটিশ পার্লামেন্টে প্রায় একই সময়টাতে 10-15 বছর ব্যবধানে লন্ডনে আপনার ওখানকার লোকাল পুলিশ ফোর্স তৈরি করা হয়েছে, আইন করা হয়েছে। ডিবেটের ভিতরে দেখবেন যে অসংখ্য পার্থক্য আছে। যে একটা রাষ্ট্র তার নিজস্ব টেরিটরি, তার ওয়ার্কফোর্স, তার সিটিজেনদেরকে সেফগার্ড করবার জন্য যা করছে, সে কলোনিয়াল সাবজেক্টের জন্য একটা ফোর্স তৈরি করছে অ্যাবসলিউটলি ইন ডিফারেন্ট স্ট্রাকচারস ফর ডিফারেন্ট রিজনস। কারণ তার লাঠিয়াল দরকার খাজনা আদায় করবার জন্য। তো এই যে জমিদারি বন্দোবস্ত চলে আসছে, এই জমিদারি বন্দোবস্তের লাঠিয়ালকে আমি শুধু পোশাক পরিয়ে একটা আইনের ফ্রেম বানায় দিলেই সে ল এনফোর্সমেন্ট এজেন্সি হয় না, সে পুলিশ হয় না। আমার রাষ্ট্রে কখনো পুলিশ ছিল না বলেই তার সাথে ওই যে ধাওয়া পাল্টা ধাওয়ার সম্পর্ক আছে। ধাওয়া পাল্টা ধাওয়ার সম্পর্কটা দেখেন,
যখন জমিদাররা লাঠিয়াল পাঠাইত খাজনা আদায় করবার জন্য, প্রজারা কি করত? মারামারি করত, ওর সাথে খাজনা দিতে চাইতো না। ও 2 বস্তা বেশি চাল নিতে চাইতো, ও 2 বস্তা বেশি গম নিতে চাইতো, সে আধা বস্তা কম দিতে চাইতো। ওর যখন দাবন ব্যবসার এগেইনস্টে যখন সুদ দেওয়ার প্রশ্ন আসতো, ও সুদের টাকা দিতে চাইতো না, বলতো মহাজন এবার ধান ভালো হয় না, আবার খরচ বেশি হয়েছে, বন্যায় চলে গেছে। তখন লাঠিয়ালের সাথে কৃষকের ধাওয়া পাল্টা দেওয়া হতো, মারামারি করা লাগতো। ওই একই ধাওয়া পাল্টা দেওয়ার যে জমিদারি বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা আমার রাষ্ট্রে এখন বিরাজমান। আমার রাষ্ট্রের রাজনৈতিক দল তার নেতাকর্মী কিন্তু প্রজা মনে করে, কর্মচারী মনে করে, চাকর বাকর মনে করে। কোন ব্যক্তি তার নেতার সামনে সমালোচনা করে না, কথা বলে না, ক্রিটিক্যাল ওপিনিয়ন দেয় না। এবং আমি বিভিন্ন ফোরামে বলেছি যে আপনারা যে এত সংস্কার, লফটি রিফর্ম আইডিয়ালস এর কথা বলছেন, why don't you talk about the internal reforms of your party? দুর্বল গেছে পার্টি। যেই রাজনৈতিক দল তার নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তার নিজের দলকে সংস্কার করতে পারছে না, আমরা যারা কলেকটিভলি বুঝছি আমরা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ বদলায় দিব, সংস্কার করব। একটা কমন রিফর্ম এজেন্ডা দেখবেন আর্টিকেল 70 বলা হচ্ছে যে সংসদে এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে তো কয়েক হাজার আর্টিকেল 70 আছে। যেই দলগুলো তার নিজস্ব আর্টিকেল 70 জিঞ্জিরে বন্দী হয়ে আছে, সেই দলগুলো কিভাবে স্বাধীন সত্তায় বিকশিত হয়ে রাষ্ট্রকে সংস্কার করবে? প্র্যাকটিক্যালি সম্ভব না, ইম্পসিবল। সিনিয়র কিছু ব্যক্তির নেতা হয়তো গুরুই থাকতে পারে, আমরা তাদেরকে চিনি, সব পলিটিক্যাল পার্টির চিনি, কিন্তু তাদের গুরুইটা সাফিসিয়েন্ট না। যদি হইতো এই সংস্কার প্রস্তাব যেটা নিয়ে আমরা কথা বলছি গত 1-1.5 বছর থেকে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নেতা কর্মীরা এখন ব্যাপক হারে হাট ঘাট মাঠ, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ব্যাংক দখল করা, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করা, মহাখালী বাস স্ট্যান্ড দখল করার মতো কাজ করতে পারে। তাহলে মনস্তত্ত্বের সংস্কার নাই, ওই যে জমিদারের লাঠিয়াল বাহিনী আমরা এখন। তাই এই পুলিশ ফোর্স অথবা ল এনফোর্সমেন্ট এজেন্সির আলোচনায় দেখতে হবে যে আমার রাষ্ট্র কাঠামোতে আমি আসলে কোথায় আছি। আমরা বাংলাদেশের বাসিন্দা, আমরা নাগরিক না। এই রাষ্ট্রটা রাষ্ট্র না, এটা একটা জমিদারি বন্দোবস্ত। 47-এ আমার একটা জমিদারি বন্দোবস্ত ছিল, 71-এ আমি একটা নতুন জমিদারি বন্দোবস্ত করেছি। এই রাষ্ট্রটাকে যদি রাষ্ট্র না বানাই, আমরা নাগরিক না হই, কোন ইনস্টিটিউশন, কোন লফটি আইডিয়ালস ক্রাফটিং দ্য নিউ কনস্টিটিউশনস, রিফর্মস, লস shall not work. It's a historic journey. আমাদের বড় জাগতিক পরিবর্তন দরকার। ধন্যবাদ।